ওকে, তো আজকে আমরা আমাদের ক্লাস স্টার্ট করব। আজকে হচ্ছে আমাদের থার্ড ক্লাস, যেখানে আমরা দেখব পারচেজ অর্ডার বিল, ক্রেডিট নোট, রিপিটিং বিল, স্পেন্ড মানি নিয়ে। তারপরে ইম্পোর্ট ইনভয়েস অ্যান্ড বিল, তারপরে ফিক্সড অ্যাসেট রেজিস্টার, ডেপ্রিসিয়েশন এবং ডিসপোজাল। ঠিক আছে, তারপরে হচ্ছে রেকর্ড, ওভার পেমেন্ট এবং প্রি পেমেন্ট। এরপরে হচ্ছে ট্রান্সফার মানি এবং কনভার্সন ব্যালেন্স। ঠিক আছে, এই কয়েকটা টপিক আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে পারচেজ অর্ডার, এই যে সাপ্লায়ারের জন্য যথারীতি ফোল্ডার যেভাবে আছে এভাবেই থাকবে। এই যে পারচেজ অর্ডার প্যাট্রিক মেলন, তারপরে উইলিয়াম, তারপর হচ্ছে অ্যামান্ডা সুতন, তারপরে হচ্ছে চার্লস টুইট, চার্লস রিচার্ড, কি কি করতে হবে প্রত্যেকটা লেখা আছে। রিপিটিং বিল, তারপরে হচ্ছে স্পেন্ড মানি। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা সে অনুযায়ী করবেন। আর হচ্ছে ওই যে পার্সিয়াল পেমেন্টের যে বিষয়গুলা বুঝে আসছি পেমেন্ট রিসিপ্টের ক্ষেত্রে, সেগুলো আগের মতোই যথারীতি সেম থাকবে। এবার আসেন আমরা জেরোর যেই জায়গাটা নিয়ে বেসিক্যালি কাজ করব আমাদের, সেটা হচ্ছে আমাদের পারচেজ প্যানেলের পার্টটা নিয়ে আমাদের কাজ। এই যে পারচেজ ওভারভিউতে আমরা চলে যাই। এর আগের ক্লাসটা আমরা সেলস নিয়ে কাজ করছিলাম, আজকে আমরা পারচেজ নিয়ে কাজ করতে হবে। এখানে একটা ভিডিও দেওয়া আছে, হেল্পফুল করতে পারেন। তো প্লাস নিউর আন্ডারে এটা হচ্ছে পারচেজ ওভারভিউ টোটাল ইন্টারফেস। কয়টা? পারচেজ অর্ডার, বিল, রিপিটিং বিল, ক্রেডিট নোট। পারচেজ অর্ডারটা কি, যেটা আমরা কুইক বুকসে জেনে আসছি। আমরা যদি কারো কাছ থেকে কোনো কিছু কিনতে চাই, সেক্ষেত্রে মানে আমরা যে ফর্দটা বা তালিকাটাকে পাঠাই সেটাকে বলা হইতেছে কি, পারচেজ অর্ডার, তাই তো? পারচেজ অর্ডার থেকে কি হয়, যদি আমরা সেটাকে এক্স্যাক্টলি কিনে থাকি, সেটা বাকিতে অন ক্রেডিটে, তখন সেটা হয় হচ্ছে বিল। তারপরে যদি কোনো কারণে ফেরতের প্রশ্ন আসে, সেটা আমরা ব্যবহার করব হচ্ছে ক্রেডিট নোট। আর হচ্ছে রিপিটিং বিল, মানে একটা টেমপ্লেট সৃষ্টি করে রাখা, যে টেমপ্লেটটা রিপিটেডলি ঘটবে পরবর্তী সময়। তাহলে এগুলা কি, সবগুলা হচ্ছে বাকিতে, তাই না? সবগুলা কি বাকিতে। এখন আসেন, যদি নগদ টাকা দিয়ে কোনো কিছু ক্রয় করে থাকি, তাহলে সেটা কি দিয়ে দিব বলেন তো? নগদ টাকা দিয়ে কোনো কিছু যদি আপনি ক্রয় করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে হচ্ছে প্লাস নিউর আন্ডারে স্পেন্ড মানি। ঠিক আছে, স্পেন্ড মানি, কারণ আপনার ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে। ঠিক আছে, তো আসেন আমরা প্রথমত একটা পারচেজ অর্ডার করি। আসেন, ফাইল অনুযায়ী তো আপনার করবেন, আমরা নর্মালি পারচেজ অর্ডার থেকে প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করি। প্রথম হচ্ছে কন্টাক্ট। ওকে, সোফিয়া হোয়াইট, তার কাছ থেকে আমি ক্রয় করব ফেব্রুয়ারি 2023-এর 10 তারিখ, ডেলিভারি ডেট 30 দিন। ওকে, কি কি জিনিস কিনবো? এইচপি এলিট বুক, তারপরে হচ্ছে ডেল ডিভিডি ড্রাইভার, এটা কিনবো হচ্ছে 20টা, আর এটা কিনবো হচ্ছে আমি 10টা। এই যে দেখেন, এখানে ডিসকাউন্ট কি বলা আছে, পার্সেন্টেজ বলা আছে। কিসে বলা আছে? পার্সেন্টেজ। এখানে কিন্তু আপনি ওই টাকা বসাইলে হবে না, এখানে আপনাকে বসাতে হবে কি, পার্সেন্টেজটা বসাইতে হবে, তাই তো? তারপর আসেন ট্যাক্স রেট। ট্যাক্স রেট এখান থেকে দিতে হবে হচ্ছে আমার নো ভ্যাট, তাই তো? এখান থেকে নো ভ্যাট সিলেক্ট করলাম। অ্যাটেনশন বা ডেলিভারি ইনস্ট্রাকশন যদি না দেওয়া থাকে, নাই, আমরা এটাকে সেভ করব বা সেভ এন্ড ক্লোজও করতে পারি। ঠিক সেলসের মতোই আমি আবার চলে যাব পারচেজ ওভারভিউ প্যানেলে। ওকে, আমার সেই অলে চলে যাব পারচেজ অর্ডারে। আমি কি করলাম, সেভ করলাম, তাই তো? সেভ এন্ড ক্লোজ করলাম, তাই না? সেভ এন্ড ক্লোজ করলাম। আমি ওই যে সেলস এর মতোই দেখাবো, প্রত্যেকটা প্যানেল আপনার ডিরেক্ট অ্যাপ্রুভাল দিবেন, হ্যাঁ। কারণ এটা বাইরের দেশে প্রত্যেকটা ব্যক্তি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল সেই জিনিসগুলার কাজ করে থাকে। তো পারচেজ অর্ডার অলে তো সবকিছুই থাকবে। তারপর এটা এখন কি আকার আছে, ড্রাফট আকার আছে। এখন এটাকে সিলেক্ট করে অ্যাপ্রুভাল দেওয়া যায়, অ্যাপ্রুভালে সাবমিট করা যায়, প্রিন্ট, ইমেল, ডিলিট সবই করা যায়। তো আমি সাবমিট ফর অ্যাপ্রুভালে চলে গেলাম। তাহলে এটা কোথায় চলে যাবে? অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে, তাই না? অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে চলে যাবে। এখন সবকিছু যদি ঠিকঠাক থাকে দেখে, তাহলে সেটা কি করতে হবে, অ্যাপ্রুভ করে দিতে হবে। এই যে দেখেন, এখন সেটা চলে যাবে কোথায়, অ্যাপ্রুভ প্যানেলে। এখন এটাকে সিলেক্ট করে আপনি প্রিন্ট, ইমেল, কপি টু অথবা বিলে করতে পারেন। এখন যদি আপনি এখান থেকে সরাসরি বিল, মানে বিল অপশনটাকে প্রেস করে থাকেন, তাহলে আপনার পারচেজ অর্ডার যেই তারিখে হয়,
আপনার বিল তো ওই তারিখে নাও হইতে পারে, অন্য যে কোনো এক তারিখে হইতে পারে, তাই না? বা আপনার আইটেম চেঞ্জ করার, পরিবর্তন করার প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এখানে বিলে প্রেস করেন, তাহলে কি হয়ে যাবে, আপনার সরাসরি বিল হয়ে যাবে, আপনার এডিট করতে পারবেন না। তো আমি এইটাকে এখন কি করব, জাস্ট এটাকে একটু ওপেন করে নিব। ওপেন করে নিয়ে এটাকে ডুপ্লিকেট করব। জেরোর ক্ষেত্রে এই প্রবলেমটা পড়বেন, ঠিক আছে? যখন কোনো কিছু বিল করতে যাবেন, মানে আপনি যে ডেট ব্যবহার করতেছেন সেই ডেট আসে না, হঠাৎ করে আপডেট ডেট চলে আসে। তাহলে আমরা এখন এখান থেকে ওপেন করার পরে একটা অপশন আছে মার্ক অ্যাজ বিল, এই অপশনটাকে ক্লিক করব। তারপর এই যে দেখেন একটা ছোট্ট করে চেক বক্স, কপি পারচেজ অর্ডার টু ড্রাফট বিল, মানে এই যে পারচেজ অর্ডারটা সেটা একটা ড্রাফট বিল আকারে কনভার্ট হবে। তো আমি এটাকে ওকে দিলাম, ওকে প্রেস করে নিলাম। নেওয়ার পরে এই যে দেখেন, দেখছেন ডেট কত চলে আসছে, 2025 আসে না? হ্যাঁ, আমি যদি ওপেন না করে রাখতাম তাহলে কিন্তু ভুল হওয়ার পসিবিলিটি ছিল। 20 তারিখ, আর ডিউ ডেট মার্চ 19 তারিখ, 1 মাস। এই যে দেখেন এখন আমি চেঞ্জ করলাম না, এই যে এখানে ধরলাম হচ্ছে আমি 16টা কিনবো, 20টা কিনবো না, আর এখানে কিনবো হচ্ছে 14টা কিনবো। হ্যাঁ, এই দেখেন কি চেঞ্জ করতে পারলাম না? হ্যাঁ, তারপরে আপনি চাইলে প্রাইস, ট্যাক্স, প্রত্যেকটা জিনিস আপনার কি চেঞ্জ করা যাবে। এবার আসেন আমি এটাকে কি করব, সেভ এন্ড ক্লোজ করব, বা ডিরেক্ট সেভ দিলেও হয়ে যাবে। দেখেন এটা কোথায় নিয়ে আসছে, আমি যদি একটু দেখাই, আমি আবার পারচেজ ওভারভিউ প্যানেলে চলে যাব। সেখান থেকে এই যে বিলস, তাই না? এখন তার পারচেজ অর্ডার নাই, এখন সেটা কি হয়ে গেছে, বিলে হয়ে গেছে না? তাই বিল এর মধ্যে সি অল অপশনে চলে যাবেন। সি অল অপশনে যাওয়ার পরে দেখেন অল অপশনে তো থাকবেই, এটা কি আকারে আছে, ড্রাফট আকারে আছে, তাই না? সবকিছু দেখে যদি আপনার কাছে মনে হয় যে ওকে ফাইন, তাহলে সেটাকে সাবমিট ফর অ্যাপ্রুভালের জন্য দিয়ে দিবেন। এখন সেটা চলে যাবে কোথায়, অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে। সবকিছু ঠিকঠাক থাকলে অ্যাপ্রুভ দিয়ে দিবেন, আপনারা ডিরেক্ট অ্যাপ্রুভাল দিয়ে দিবেন, কেমন? এখন সেটা চলে গেছে কোথায়, অ্যাওয়েটিং পেমেন্টে, তাই না? এখন আমি এইখান থেকে ক্লিক করে মেক পেমেন্ট অপশনে যেতে পারি, বা এটাকে ওপেন করেন। ওপেন করলে দেখতে পাবেন অনেক সুন্দর করে একটা ইন্টারফেস আসছে, যেটা কুইক বুকসে নাই, তাই না? কুইক বুকস আমাদের এক্সট্রা করে কাজ করতে হতো। দেখেন এটা হচ্ছে আমার বিল, আর এটা হচ্ছে আমার পেমেন্টের জন্য অপশন, কত আমি অ্যামাউন্ট পেইড করতেছি, কত আমার ডেট পেইড হচ্ছে, কয় তারিখে, আর কোথা থেকে আমি পেইড করতেছি, এবং তার রেফারেন্স নাম্বার হিসেবে আপনি এটাতে দিতে পারেন পারচেজ অর্ডার নাম্বারটা। তারপরে আপনি জাস্ট এখান থেকে অ্যাড পেমেন্ট অপশন করতে পারেন। মানে একটা বিলের নিচেই আপনার পেমেন্টের জন্য তারা আপনাকে অপশন গুলাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? ওকে, তো আসেন আমরা পেড করে দিব 3485, রাইট? কয় তারিখে পেড করব, মার্চ 23-এর 13 তারিখ। কোন কোথা থেকে পেমেন্ট করব, আরবিএস ব্যাংক থেকে। রেফারেন্স হিসেবে আপনি এটা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। আমি জাস্ট অ্যাড পেমেন্ট অপশনে চলে গেলাম। তাহলে আমরা কি করলাম, একটা পারচেজ অর্ডার করলাম। পারচেজ অর্ডার থেকে কিন্তু পার্সিয়াল বিল করা যায় না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, পারচেজ অর্ডার থেকে বিল করলাম, বিল থেকে আমরা সেটা কি করলাম, পেমেন্ট করে দিলাম। তাহলে এটা কোন অপশনে আছে, এই যে পেইড অপশনে আমরা গেলে এখান থেকে জাস্ট সিলেক্ট করে প্রিন্ট আউট করে নিতে পারবো। দেখেন এই যে এটা আপনার ডাউনলোড হয়ে গেছে, এই যে পারচেজ অর্ডার, ঠিক আছে? এটা হচ্ছে বিলের কাজ। এরপর আসেন আমরা একটা সিম্পল একটা বিল তৈরি করি, কেমন? একটা বিল তৈরি করি, বিলে চলে যাব। মাইকেল ব্রাউন, তার কাছ থেকে আমি কিনবো মে মাস 2023, 1 তারিখ। ওকে, তার কাছে কি কি জিনিস কিনবো, কম্পিউটার স্টিকার নিব, আর নিব হচ্ছে ওয়্যারলেস মাউস। এটা নিব হচ্ছে তার কাছ থেকে 10টা, আর এটা নিব হচ্ছে তার কাছ থেকে 5টা।
ওকে, প্রাইস রেট এটা এখন প্রাইসে 30 টাকা করে না, 300 করে নিয়ে নিলাম। আর এটার উপর ট্যাক্স 5%, এটার উপরে 20%। ওকে, কারণ ভ্যাট বা ট্যাক্স ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে আমাকে দিতে হবে। ঠিক আছে, তো আমার সবকিছু ঠিকঠাক আছে, আমি এখন এটাকে অ্যাপ্রুভাল দিয়ে দিই। ওকে, অ্যাপ্রুভাল দেওয়ার পরে আমাকে তো পেমেন্টের জন্য অপশন আসছে। এখন আমি জিনিসটা বুঝতে চাই হচ্ছে ক্রেডিট নোটের ইস্যুটা কেমন, কি বুঝবো? ক্রেডিট নোট, তাই না? কয় তারিখে তার কাছ থেকে আমি কিনছি? 1 মে 2023। 1 মে 2023-এ আমি তার কাছ থেকে এই প্রোডাক্টটা কিনছি। এখন কোনো কারণে এই যে কম্পিউটার স্টিকার দুইটা ডিফেক্ট ধরা পড়ছে বা দুইটা প্রপার আসে নাই, তো আমি দুইটা তাকে ফেরত দিব। এখন ফেরত দিতে গেলে আমার তো কাজ দুইটা, সরি একটাই কাজ, সেটা হচ্ছে কি বলেন? কি ফেরত দিতে গেলে আমার কাজ কি? কি করতে হয় ফেরত দিতে গেলে? হ্যাঁ, হ্যাঁ, ক্রেডিট নোট করতে হয়। তো ক্রেডিট নোট এখান থেকেও করা যায়, আরেকটা জায়গা থেকেও করা যায়। এই যে বিলটা আছে না, বিলের মধ্যে দেখেন ডান পাশে বিল অপশন, তার মাঝে আছে ক্রেডিট নোট। এখন এই জিনিসটা একটু ট্রিক্স একটু ভালো মতো বুঝতে হবে। ধরেন আমার বিলটা হচ্ছে এটা, এই বিলের আন্ডারেই আমি একটা ক্রেডিট নোট বানাইতে চাচ্ছি, তো আমি বিলের ভিতর থেকে ক্রেডিট নোট করতে পারি। আর ধরেন বিল আলাদা, ক্রেডিট নোটটা অন্য আরেকটা প্রোডাক্টের, তাই না? তখন সেক্ষেত্রে আপনাকে এই যে পারচেজ ওভারভিউ প্যানেলে এসে ক্রেডিট নোট করতে হবে। কথা কি আমি বুঝাতে পারছি? সেম বিলের যদি সেম ক্রেডিট নোট হয়, তাহলে আমরা বিলের ভিতর থেকেই বিল অপশন থেকেই অ্যাড ক্রেডিট নোট অপশন ব্যবহার করব। আর যদি বিলও আলাদা হয় আর ক্রেডিট নোটও যদি আমি অন্য আরেকটা আইটেমের জন্য করে থাকি, ডিফারেন্ট আইটেমের জন্য বা ডিফারেন্ট পার্সনের জন্য করে থাকি, তখন সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? পারচেজ ওভারভিউ প্যানেলে এসে ক্রেডিট নোট করতে হবে। ঠিক আছে? ওকে, যেহেতু এই বিলের এগেনিস্টে আমার ক্রেডিট নোটটা, তো বিল অপশনের আন্ডারে চলে যাব, সেখান থেকে যেতে হবে আমার অ্যাড ক্রেডিট নোট অপশনে। এই যেটা হচ্ছে কি আমার ক্রেডিট নোট অপশনের জন্য চলে আসছে। অবশ্যই বিলটা ওপেন রাখবেন। দেখছেন বিল ওপেন না রাখলে কি হয় ঝামেলা। আমরা আরেকবার একটু বিলে চলে যাই, ডেটটা দেখবো। ডুপ্লিকেট করে সবসময় চেষ্টা করবেন বিলগুলোকে। এক মে ধরলাম 10 তারিখে ফেরত দেওয়া হয়েছে, ল্যাপটপের স্টিকার হচ্ছে কটা? দুইটা। কত করে? 150 করে, 5% ভ্যাট। ঠিক আছে, এখন এটাকে আমরা কি করলাম? সেভ দিলেও কোথায় কোথায় যায় দেখেন, আমি আপনাদেরকে সেভ দিয়ে দেখাচ্ছি জিনিসগুলো কোথায় কোথায় থাকে। সেভ দেওয়ার পরে ওই যে বিল অপশনের মধ্যেই দেখবেন, এই যে ড্রাফটের প্যানেলের মধ্যেই পাবেন এই যে মাইকেল ব্রাউন 315 কি মাইনাস, তাই না? সেম ভাবেই সাবমিট অ্যাপ্রুভালে দিলে, অ্যাওয়ার্ডিং পেমেন্টে দিলে সেগুলো এক এক করে কোথায় চলে যাবে? এই যে দেখেন, কেন নেয় নাই? রিজন আছে, কারণ হচ্ছে ডিউ ডেট দেন নাই। ডিউ ডেট না দিলে আসবে না। না, এইখানে জেরোর একটা ট্রিক্স, আমি আজ পর্যন্ত এই জায়গাটা কোনোদিনও সঠিক পাইনি আমি। দেখেন, আপনি ক্রেডিট নোট কত করছেন? এখানে লেখা দেখানো আছে কত? কত লেখা আছে? হ্যাঁ, এটা কিসের ভ্যালু? বিলের ভ্যালু না? টোটাল বিলের ভ্যালু, রাইট? এই জন্যই তারা কি করে নাই? সেভ নেয় নাই। তো এখানে যে 315 আছে, এটাকে তো আমাকে উপরে দিতে হবে না? হ্যাঁ, নাকি তো না দিলে সেভ হয়ে যাবে? এবার আসবে অ্যাপ্রুভাল দিয়ে দেবো। অ্যাপ্রুভাল দিয়ে দিলাম, এটা কোথায় আছে এখন? এই অ্যাওয়ার্ডিং পেমেন্টের মধ্যে রয়ে গেছে, তাই না? অ্যাওয়ার্ডিং পেমেন্টের মধ্যে আছে না এই যে 315 মাইনাস। এখন যখন আমি বিলটাকে ওপেন করব, দেখেন আমি বিলটাকে আবার নতুন করে ওপেন করি,
বিলটা ওপেন করার পরে এই জায়গাটাতে ভালো করে খেয়াল করেন, এখানে একটা কথা লেখা আছে, মাইকেল ব্রাউন হ্যাজ 315 অন আউটস্ট্যান্ডিং ক্রেডিট, ক্রেডিট দিস বিল, আছে বলা আছে, বলছে এই ব্যক্তির নামে একটা কি ক্রেডিট নোট আছে। এখন আপনি কি চান এটা করতে, তাহলে আপনাকে এইখানে প্রেস করতে হবে। তো কিভাবে করবেন, এই যে দেখেন ক্রেডিট দিস বিল, এই অপশন, কারণ আমরা তো বাঙালি, ভুল হবেই আমাদের 100% শিওর, তাই না? তো ওই জন্য ক্রেডিট নোট কিন্তু আমরা বিলের মধ্যেই করছি, তারপরে কি বের হয়ে গেছে না ভুল করে, আর কেটে দিলাম। কি করবে, এই যে এইভাবে আবার নতুন ভাবে আসবেন। তো এই যে ক্রেডিট নোট কত অ্যাপ্লাই করবেন, ধরেন কোনো কারণে আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাডভাইস দিল বা ইনস্ট্রাকশন দিল, সম্পূর্ণটা এখানে অ্যাপ্লাই করার দরকার নাই, কিছু অংশ অ্যাপ্লাই করো, কিছু অংশ রেখে দাও, পরে আরেকটা বিলের সাথে অ্যাপ্লাই করো। তাহলে ধরেন আপনাকে বলো $215, সরি 215 জিবিপি এখানে অ্যাপ্লাই করো, তাহলে বিলের টোটাল ভ্যালু 3375, আর এখানে আপনি অ্যাপ্লাই করতেছেন কত 215, তার মানে 100 জিবিপি আপনার রয়ে যাবে, পরবর্তীতে তার সাথে যখন আপনি আবার বিল করতে যাবেন, সেই বিলে গিয়ে আবার আপনাকে নিচে এরকম ভাবে শো করবে, সেখান থেকে আপনি ক্রেডিট করবেন, আর না হলে এটা এইভাবেই থেকে যাবে। বুঝতে পারছি কথা? এই যে অ্যালোকেট ক্রেডিট অপশনে চলে যাব, তাহলে আমার এখন বিলের ভ্যালু হয়ে যাবে 3160। এই যে দেখছেন আমি যে কথা বললাম, এই যে এখানেও তারা দেখাইছে, এই যে দেখেন মাইকেল ব্রাউন, এই যে এখনো কি 100 জিবিপি কি রয়ে গেছে না? হ্যাঁ। এবার আসেন, তাহলে এবার আমরা পেমেন্টের দিকে অগ্রসর হব। ডেট পেইড, 16 তারিখে কোথা থেকে পে করা হয়েছে, মেট্রো ব্যাংক থেকে, অ্যাড পেমেন্টে চলে যাবে। এই যে দেখেন 100 কি নেগেটিভ দেখাচ্ছে না, অ্যাওয়ার্ডিং পেমেন্ট এখনো, কারণ এটাকে এখনো অ্যাডজাস্ট করা হয় নাই। আর অল অপশনে গেলে আপনারা সকল এখন এতক্ষণ পর্যন্ত যা ট্রানজেকশন হয়েছে সবগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো আশা করি আমি বুঝাইতে পারছি পারচেজ অর্ডার, বিল, ক্রেডিট নোটের ইস্যুটা। হ্যাঁ, এরপর আসেন রিপিটিং বিল, সেম ভাবেই কোনো প্যারা নাই এখানে, বরঞ্চ কুইক বুকস থেকে বরঞ্চ আরো সহজ। কয়টা করে রিপিট হবে এবং কিভাবে, উইকলি না মান্থলি? মান্থলি ধরলাম, বিল ডেট জানুয়ারি 1 তারিখ থেকে, ডিউ ডেট 30 দিন পর পর, ডিউ 30 অফ দ্য ফলোইং মান্থ, মানে যেই তারিখে হবে, যেখানে কন্ডিশন অনুযায়ী আমি সেট করে দিলাম, মানে যেই দিন বিলটা হবে তার 30 দিন পর পর সেটা ডিউ হয়ে যাবে। ঠিক আছে, এন্ড ডেট চাইলে আপনি সেট করে দিতে পারেন, বাট এটা হচ্ছে অপশনাল। এটা কি আকারে থাকবে, ড্রাফট আকারে থাকবে। এন্ড বিল ফ্রম সারা স্মিথ, এইচবিএল বুক, এটার প্রাইস হবে হচ্ছে 150, ট্যাক্স রেট দিয়ে আমি জাস্ট টেমপ্লেটটাকে কি করব, সেভ করে দেব। তাহলে এটার কাজ কি হবে, প্রত্যেকটা সময়ে ওই সময়গুলোতে প্রতি মাসে একবার করে হবে, সেটা কি আকারে হবে, ড্রাফট আকারে হবে। বুঝতে পারছি কথা, মানে আর কি ডিরেক্ট অ্যাপ্রুভাল হয়ে যাবে না, ড্রাফট আকারে আসবে, আপনি দেখবেন, তারপরে অ্যাপ্রুভালের জন্য পাঠাবেন, তারপরে অ্যাপ্রুভ করবেন। বুঝতে পারছি কথা, ডিরেক্ট অ্যাপ্রুভাল হওয়ার সুযোগ এখানে নাই। আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন, অথবা ক্লিক করে আবার পুনরায় এডিট করে নিতে। তো এগুলো হচ্ছে আমার অন ক্রেডিটের হিসাব। এখন যদি আমি বাকি, সরি, ক্যাশ টাকা দিয়ে যদি কোনো কারণে কিনতে চাই, সেক্ষেত্রে প্লাস নিউর আন্ডারে আমাকে যেতে হবে হচ্ছে স্পেন্ড মানি অপশনে, মেট্রো ব্যাংক দিয়ে আমি কিনবো, নেক্সট অপশনে চলে গেলাম, ইমামা জনসন, অক্টোবর 2023-এর 10 তারিখ, তার কাছ থেকে এটা কিনবো হচ্ছে 5টা। ওকে, ভ্যাট অন এক্সপেন্স, এরপরে হচ্ছে 1001, এটা হচ্ছে 18টা প্রোডাক্ট,
আমি নিব, এটার হচ্ছে 20%। ওকে, দিয়ে আমি এটাকে সেভ করব। তাহলে আমি এটা কি করতেছি, ইমামা জনসনের কাছ থেকে 3253 যে ডলার আছে, সরি 3253.50 জিবিপি দিয়ে আমি তার কাছ থেকে প্রোডাক্ট গুলাকে কিনে আনছি। আগে আমরা যেরকম সুন্দরভাবে কুইক বুকসে ইম্প্যাক্ট গুলাকে দেখতে পেতাম একটা জায়গায়, কিন্তু এখানে সেটা পসিবল না। আপনি ক্যাশ টাকা দিয়ে কিনছেন, মানে অন ক্যাশে কিনছেন, তাহলে সেটা কোথায় ইম্প্যাক্ট পড়ছে? আপনার ব্যাংকে। তো আপনাকে দেখেন ঘুরে ফিরে কোন ব্যাংকে আমি সিলেক্ট করছিলাম, কোন ব্যাংক? মেট্রো ব্যাংক না? এই মেট্রো ব্যাংকে তারা নিয়ে আসে, এই যে এখানে দেওয়া আছে ইমামা জনসন। এই দেখেন স্পেন্ড করছেন, আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করলেই দেখতে পাবেন এই যে তারা কাহিনী। আপনি প্রিন্ট করতে এই যে এখান থেকে ট্রানজেকশন এডিট করতে পারবেন, রিকনসাইল করতে পারবেন, রিমুভ রিডু করতে পারবেন, কপি করতে পারবেন। মানে এক জায়গায় সেটা আপনি আর পাচ্ছেন না। এই অপশনটা বেসিক্যালি আসছে হচ্ছে এইখান থেকে, আমি দেখাই দিই আপনাদেরকে। অ্যাকাউন্টিং এর আন্ডারে ব্যাংক অ্যাকাউন্টসে আসলে আপনারা যে ব্যাংকের আন্ডারে এটাকে কাজটা করছেন, সেই কাজটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। কথা কি বুঝাইতে পারছি আমি? তো এটা গেল হচ্ছে আপনাদের প্রথম পার্টের কাজ। ঠিক আছে? ওকে, সবগুলোকে ফাইল অনুযায়ী করে ফেলবেন। এরপর আসেন ইম্পোর্ট ইনভয়েস এন্ড বিল। ওকে, আপনাদের একটা ফাইল দিছি ইনভয়েস ইম্পোর্ট। চলে যাব সেলস প্যানেলে, সেলস ওভারভিউতে যাওয়ার পরে যেহেতু ইনভয়েস ইম্পোর্ট করব, তো ইনভয়েস প্যানেলে যাব, সি অলে যাওয়ার পরে এইখান থেকে দেখেন আপনার জন্য একটা অপশন তারা দিয়ে দিছে ইম্পোর্ট, তাই না? ইম্পোর্ট অপশনে চলে যান। যাওয়ার পরে এখানে আপনাকে তারা কিছু রুলস এন্ড রেগুলেশন করাবে। প্রথমত বলছে ডাউনলোড ইওর ইনভয়েস টেমপ্লেট ফাইল, এই ফাইলটাকে ডাউনলোড করতে বলছে। ওকে, আমরা করে নিলাম। তারপরে বলছে কপি ইওর ইনভয়েস ইনটু দিস টেমপ্লেট, আপনার ইনভয়েস গুলাকে কপি করে এখানে নিয়ে আসবেন। বাট এখানে লাল কালিতে কিছু কথা বলা আছে, অবশ্যই সেটা কিন্তু কি সিএসভি ফাইল হবে। জেরো কিন্তু কোনোদিনও এক্সেল ফাইলকে সমর্থন করে না, জেরো অলওয়েজ সিএসভি ফাইলকে সমর্থন করে। তারপরে do not change the column heading provided in the zero template, this need to be unchanged for the import to work in the next step। মানে আপনাকে এইখানে ডেট ফরম্যাটটা তারা বলছে ইউকে ফরম্যাট অনুযায়ী, কারণ আপনি যখন কোম্পানিটা ক্রিয়েট করছেন ইউকে বেসড, তো তাদের ফরম্যাট অনুযায়ী আপনাকে দিতে হবে। তারপরে বলছে ইম্পোর্ট দা ফাইল, রাইট? আমরা ফাইলটাকে তাহলে রেডি করে আসি। আমাদের উপরে ইনস্ট্রাকশন পড়া কমপ্লিট, এবার আমরা এটাকে ওপেন করব। বিশাল বড় ফাইল, তাই না? হ্যাঁ, এখানে জাস্ট যেগুলা মানে আর কি হচ্ছে স্টার মার্ক দেওয়া, যেমন কন্ট্যাক্ট নেম, ইনভয়েস নাম্বার, তারপরে হচ্ছে ইনভয়েস ডেট, ডিউ ডেট। আপনাদের তো ইম্পোর্ট শিখাইছিলাম না কুইক বুকসে? ডেসক্রিপশন, কোয়ান্টিটি, ইউনিট অ্যামাউন্ট, অ্যাকাউন্ট কোড, ট্যাক্স পে, সব এগুলো হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। ওকে, তো আপনাদেরকে যে ফাইল দিব সেই ফাইল অনুযায়ী সুন্দর করে কপি করে নিয়ে আসবেন। নিয়ে এসে ওকে, ফাইলটাকে আপলোড করার পরে অবশ্যই একটু চেক করে নেবেন ঠিক আছে কিনা, কেমন? ওকে, ফাইন, সবগুলো ঠিক আছে। এবার আমি আপলোড অপশনে চলে যাব, ব্রাউজ করব, যেখানে ফাইলটা ছিল ফাইলটাকে নিয়ে এসে ওপেন করব। তারপর এখানে দুইটা কথা বলা আছে। প্রথমটা হচ্ছে উড ইউ লাইক টু আপডেট কন্ট্যাক্ট ডিটেলস, আপনি কি কন্ট্যাক্ট ডিটেলস গুলাকে আপডেট করতে চান কিনা? যেভাবে আপনি এখান থেকে দিতে পারেন ইয়েস আপডেট কন্ট্যাক্ট উইথ ইম্পোর্টেড ফাইল, মানে আপনার কন্ট্যাক্ট যদি কোনো কারণে আপডেট না থেকে থাকে এখান থেকে সেটা অটোমেটিক্যালি আপডেট নিয়ে নেবে। আর এটা কি ট্যাক্স এক্সক্লুসিভ দিয়ে জাস্ট এখানে ইম্পোর্ট করে দেব। ওকে, কমপ্লিট ইম্পোর্ট। এই যে দেখেন সবগুলো ইনভয়েস কোথায় আসছে? ড্রাফট আকারে আসছে, ভালো করে খেয়াল করেন। এখন এগুলো সবগুলোকে দেখবেন, দেখে দেখে সুন্দর করে সেগুলাকে অ্যাপ্রুভাল দিবেন। বুঝাইতে পারছি কথা? এটা হচ্ছে আপনার ইনভয়েস ইম্পোর্টের কাজ। আর
আপনাদের কাজ এক্সট্রা দিব, সেটা হচ্ছে বিল ইম্পোর্ট করা। এই যে বিল প্যানেলে চলে যাবেন, পারচেজ ওভারভিউ থেকে বিল, সেখান থেকে টোটাল বিলে চলে যাবেন। সেম ভাবে আপনারা নিজেরা বানাবেন, কেমন? নিউ বিল, এই যে বিল হচ্ছে ইম্পোর্ট ফ্রম সিএসভি, এখন এইভাবে করছে। এই যে ইম্পোর্ট সিএসভি, এই যে এখানে টেমপ্লেটটাকে আগে ডাউনলোড করে নেবেন। সেম ভাবে এই যে ফাইলটাকে আপলোড করে, এই যে দেখছেন, সেম প্রসেস। এই যে বিলটাকে ওপেন করে নিয়ে সুন্দরভাবে আপনাকে আপডেট করতে হবে। আর ইনভয়েস ইম্পোর্টের ক্ষেত্রে একই আইটেম, আপনার যে আইটেমগুলো হচ্ছে, যে কলামগুলো হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড, এখন সেটা যদি 3টা 4টা লাইনও হয়, আপনাকে 3টা 4টা লাইন আপনাকে সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। ঠিক আছে, ধরেন একটা ইনভয়েস বা একটা বিলের হচ্ছে 3টা লাইন, তাহলে তার ইনভয়েস নাম্বার দেওয়া তো ম্যান্ডেটরি, তো 3বারই আপনাকে ইনভয়েস নাম্বার দিতে হবে, 3বারই তার ইনভয়েস ডেট দিতে হবে বা বিল ডেট দিতে হবে, 3বারই তার ডিউ ডেট গুলো দিতে হবে। বুঝতে পারছি কথা? এটা হচ্ছে আপনারা বাসায় করে আপনাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট অনুযায়ী আপনারা বিল করবেন, বিল বানাবেন, হ্যাঁ, এরকম বানায় আপলোড করে দেখাবেন। এরপর আসেন এই ছোট কাজগুলো বুঝে নিই, রেকর্ড ওভার পেমেন্ট এবং প্রি পেমেন্ট। ওভার পেমেন্ট আর প্রি পেমেন্ট এই অপশন কি কেউ কোথাও খুঁজে পাইছিলেন? হ্যাঁ, ওভার পেমেন্ট এবং প্রি পেমেন্ট। ওভার ডিউ ছিল আগে। ওভার ডিউ হ্যাঁ, কোথায়? ওভার ওই কি ট্রানজেকশন ওভার ডিউ ছিল না, ওই সে আপনার বিল করছে। জেরোতে, জেরোতে ওভার পেমেন্ট এবং প্রি পেমেন্টের অপশনটা কোথায় আছে? ট্রানজেকশন ঘুরে গেছে এই যে মাত্র আমরা যে ট্রানজেকশনটা করলাম না, এখন এই ট্রানজেকশনটা মানে আর কি তুমি সাঁতরেলো, সারাদিন সাঁতরেলো কিন্তু খুঁজে পাবা না। তোমাকে ওই নির্দিষ্ট জায়গায় না যাওয়া পর্যন্ত তুমি ওটা খুঁজে পাবা না। ক্যাশ টাকা দিয়ে আমরা কি করলাম, কিনলাম না, এখন ওটা ব্যাংক ছাড়া অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। ওটাই তো বললাম। হ্যাঁ, আর আরেকটা জায়গা দেখা যাবে, সেটা হচ্ছে ইনভেন্টরিতে। আমার ইনভেন্টরিতে দেখা যাবে, আবার রিপোর্ট সেকশনে যদি যাই ইনভেন্টরি ভ্যালুয়েশনে গিয়ে তখন আমরা দেখতে পাবো। তো কিছু সুবিধা অসুবিধা মিলে আসলে সবকিছু থাকবে। আচ্ছা, আমরা আলোচনা ছিলাম ওভার পেমেন্ট এবং প্রি পেমেন্ট, এই দুইটা অপশন আমাদের কোথাও মানে আর কি ভিজিবল নাই, ইনভিজিবল, বাট আমরা কাজ করে আসছি। দেখেন, আমি এটাকে একটু ডুপ্লিকেট করে নিই। প্রথমত আমি যাই প্লাস নিউর আন্ডারে রিসিভ মানিতে চলে যাই, আবার আরেকটাতে হচ্ছে প্লাস নিউর আন্ডারে আমি চলে যাই হচ্ছে স্পেন্ড মানিতে। দুই জায়গায় আমরা দেখবো। দেখেন, রিসিভ মানিতে আমি যে কোনো একটা ব্যাংক চুজ করি, যে কোনো, ওকে, যে কোনো একটা ব্যাংক চুজ করলাম র্যান্ডমলি। দেখেন, আমরা এইখানে এই অপশনটা কি খেয়াল করে আসছেন কিনা, আপনারা এতক্ষণ ধরে কাজ করছিলেন রিসিভ মানি, এর আগের ক্লাসেও এই একটা অপশন ছিল, মানে এই জায়গাটাতে রিসিপ্ট এস, তাই না? এখানে 3টা অপশন, এই যে রিসিপ্ট এস, ডিরেক্ট পেমেন্ট, তারপরে হচ্ছে প্রি পেমেন্ট, আর একটা হচ্ছে ওভার পেমেন্ট। তাহলে জিনিসগুলো কাজ কি? অবশ্যই কাজ আছে। যদি আপনি সরাসরি কারো কাছ থেকে টাকা পেয়ে থাকেন তখন সেটা দিবেন হচ্ছে কি ডিরেক্ট পেমেন্ট, নরমালি বাই ডিফল্ট এটাই থাকে। তারপরে হচ্ছে প্রি পেমেন্ট। প্রি পেমেন্ট জিনিসটা কি? প্রি পেমেন্ট হচ্ছে মানে কারো কাছ থেকে পাওয়ার কথা ছিল 10 তারিখে, সে আপনাকে 2 তারিখে টাকাটা দিয়ে দিয়েছে, আপনি পেয়ে গেছেন, সেটা হচ্ছে প্রি পেমেন্ট। আরেকটা হচ্ছে ওভার পেমেন্ট, মানে অতিরিক্ত পাওয়া। আপনার পাওয়ার কথা ছিল কারো কাছ থেকে $100, আপনি তার কাছে $200 পেয়ে বসে আছেন, এই যে অতিরিক্ত দিচ্ছেন না, পাইছেন না? তো সেই ক্ষেত্রে আপনাকে যখন যে কাজ, সে অনুযায়ী আপনাকে টেমপ্লেট ব্যবহার করতে হবে। আর যদি কিছু না বলা থাকে, নর্মালি ডিরেক্ট পেমেন্টটাই আমরা ইউজ করব। ঠিক আছে, এই যে দেখেন প্রি পেমেন্টে করলে তার ইন্টারফেসটা একরকম হয়ে যায়। ওভার আসলে হয় আছে ভুল বশত যেতেও তো পারে, খুব কম হয় না এরকম টাকা এটাই তো বলা। কম করে যতটুকু মনে হয় আমি এখন পর্যন্ত পাইনি কেউ আমার বেশি দিচ্ছে। আচ্ছা, সেটা তো এখন পার্সন ওয়াইজ ভেরি করে। অনেক সময় দেখা যায় আমরা বিকাশ থেকে পে করতে অথবা যে কোনো মোবাইল ব্যাংকিং থেকে পে করতে ডিজিটের ডিজিটে ভুল শুনলে ভুল হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। তখন এটার জন্য এই অপশনটাই ব্যবহার করা, ডিরেক্ট পেমেন্ট, প্রি পেমেন্ট, ওভার পেমেন্ট। তো আপনারা 3টার জন্য 3টা ট্রানজেকশন করবেন, করে অ্যাসাইনমেন্টে দেখাবেন যে এই 3টার জন্য এই ট্রানজেকশন। যে কোনো কিছুর হেল্প নিয়ে চ্যাট জিপিটি বলেন, আপনাদের নিজেদের বুদ্ধি খাটান, যেখান থেকে পারেন গুগল থেকে নেন, করতে পারেন। আরেকটা জায়গা আছে,
সেটা হচ্ছে স্পেন্ড মানি। ধরেন আমি র্যান্ডমলি যে কোনো একটা ব্যাংককে সিলেক্ট করলাম। স্পেন্ড মানির ক্ষেত্রেও সেম জায়গাটাতে দেখেন এই যে স্পেন্ড অ্যাজ, এই জায়গাটাতে আপনার কি তারা শো করতেছে। দেখেন স্পেন্ড অ্যাজ ডিরেক্ট পেমেন্ট, এইখানে ৩টা অপশন আছে, স্পেন্ড অ্যাজ ডিরেক্ট পেমেন্ট, স্পেন্ড অ্যাজ প্রি পেমেন্ট, স্পেন্ড অ্যাজ ওভার পেমেন্ট। মানে ৩টা। যদি নরমালি কিছু বলা না থাকে তো আমরা ডিরেক্ট পেমেন্টই ধরে নিই, মানে সরাসরি আমার টাকাটা পরিশোধ করা হয়ে গেছে। আরেকটা অপশন আছে প্রি পেমেন্ট, মানে কি আগে পেমেন্ট করে দেওয়া। কারো পেমেন্ট করার কথা ছিল যেই তারিখে তার থেকে আগে আমি তাকে পেমেন্ট করে দিয়ে দিচ্ছি, অ্যাডভান্স করে দিয়ে দিচ্ছি যেটাকে বলা হয় সহজ ভাষায়। আরেকটা হচ্ছে ওভার পেমেন্ট। ওভার পেমেন্টটা কি? ওভার পেমেন্টটা হচ্ছে অতিরিক্ত কাউকে আমি টাকা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো যখন যেটার কাজ হবে সে অনুযায়ী আমাকে টেমপ্লেটটা ব্যবহার করতে হবে। সেম ভাবে এই ৩টা ট্রানজেকশনের জন্য টেমপ্লেট কিন্তু ৩ রকম। আর ৩টা ট্রানজেকশন আলাদা আলাদা করে আপনারা অ্যাসাইনমেন্টে সাবমিট করবেন। একটু আপনাদের মেধার যাচাই করব আমি, কেমন? এরপর আসেন ট্রান্সফার মানি। ট্রান্সফার মানি মানে কি? এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা নেওয়া, তাই না? এই যে প্লাস নিউ থেকে সুন্দর করে অপশনে চলে যান, ট্রান্সফার মানি। ফ্রম কোথা থেকে? কোন ব্যাংক থেকে? কোথায় নিয়ে যাচ্ছেন? মেট্রো ব্যাংকে। কয় তারিখে নিয়ে যাচ্ছেন? জাস্ট ডেটটাকে সিলেক্ট করেন, 100 জিবি আমি ট্রান্সফার করবো জাস্ট। এখন এটার রিপোর্ট কই দেখতে পাবেন? রিপোর্ট কোথাও দেখতে পাবেন না। এই যে রিপোর্টটা সুন্দর করে যেখানে আছে এই যে মানে আর কি কোথায় থেকে কোথায় ট্রান্সফার করলাম? আরবিএস ব্যাংকে না? এই যে ব্যাংক ট্রান্সফার, আরবিএস ব্যাংকে ট্রান্সফার করছে, তাই না? এই যে 100টা স্পেন্ড হয়ে গেছে মাইনাস মেট্রো ব্যাংকে, সেটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই যে আরবিএস ব্যাংক দেখছেন? মানে ট্রান্সফার করা, মানিটাকে একটা থেকে বা একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে যদি আমি ট্রান্সফার করি সেক্ষেত্রে আমার এই অপশনটা ব্যবহার করতে হবে, রাইট? ওকে, এরপর আসেন কনভার্সন ব্যালেন্স নিয়ে কথা বলবো আর পুরা ফিক্সড অ্যাসেট নিয়ে কথা বলবো। ফিক্সড অ্যাসেটের জন্য আমাদের অনেক পেরেশানি দিয়েছিল, তাই না? কুইক বুকসে মনে আছে? জি, ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন হিসাব করা মনে আছে সেটা? দেখি তো, আমার এখানে তো লেখা থাকার কথা, এই যে, তাই না? এই যে এখানে হিসাব করে আপনাদের জার্নাল সব বুঝাই দিয়েছিলাম। জার্নাল তো চেঞ্জ নাই। ওকে, এখন জিরোতে ফিক্সড অ্যাসেট নিয়ে কাজ করার জন্য আলাদা ডেডিকেটেড একটা ফিচার অ্যাভেলেবেল আছে। সেই ফিচারটা কোথায়? অ্যাকাউন্টিং এর আন্ডারে ফিক্সড অ্যাসেট অপশনে আমরা পাবো। মানে ফিক্সড অ্যাসেট কাজ করার জন্য আলাদাই তার একটা অপশন আমাদেরকে দিয়ে রাখছে। কুইক বুকসেও আছে বাট সেটা অ্যাডভান্স যারা ইউজ করে, রাইট? অ্যাডভান্স যারা ইউজ করে। ওকে, এখানে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে নিতে পারেন। এখন আসেন আপনাদের যে ফাইলটা দিব, ফাইলটা আগে ওপেন করে দেখাই। আচ্ছা, রেকর্ডিং থেকে শুরু করে ডিসপোজাল পর্যন্ত কয়টা চার্ট অফ অ্যাকাউন্ট আমার লাগে একটু বলেন তো কাইন্ডলি। কি কি? একটা ফিক্সড অ্যাসেট পারচেসের, একটা ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, আর একটা হচ্ছে প্রফিট লস অর গেইন অন ডিসপোজ। আচ্ছা, চারটা, তাই না? প্রথমে লাগে একটা অ্যাসেটের জন্য, তারপরে কি লাগে? ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তারপরে যদি আমি ডিসপোজাল করি লস অর গেইন অন ডিসপোজাল নামে হয়। এখন এটা হচ্ছে আমার শিডিউল। এখন জিরোর ক্ষেত্রে ধরেন আপনার ক্লায়েন্টের 20টা অ্যাসেট আছে। কয়টা? 20টা অ্যাসেট আছে। ওই 20টা অ্যাসেটকে আগে সবার আগে এন্ট্রি করতে হবে, তারপরে গিয়ে আমরা ডেপ্রিসিয়েশন হিসাব করতে যাব। কেন এই কাজটা করা হয়? এটা যদি আপনি ধরেন আপনার একটা অ্যাসেট কিনা হয়েছে 2020 সালে, একটা কিনা হয়েছে 2022 সালে, একটা 2023 সালে, একটা 2025 সালে, তাই না? এখন ধরেন আপনি হিসাব করতেছেন 2025 সালে। এখন আপনি যদি আপনার ওই আগের অ্যাসেট, তো 2020 সালে অ্যাসেট ব্যবহার করতেছেন না? অবশ্যই তো অ্যাসেটটা ব্যবহার করতেছেন, তাহলে ওই অ্যাসেটের ডেপ্রিসিয়েশন আপনাকে আনতে হইলে কি করতে হবে? ওই অ্যাসেটের স্টার্টিং ডেট থেকে তো শুরু করতে হবে, তাই না? না হলে তো আপনার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন হবে না। তো এই ক্ষেত্রে আপনার
জিরোর ক্ষেত্রে যতগুলা অ্যাসেট আছে সবগুলা অ্যাসেটকে অ্যাড করতে হবে, আর সব থেকে পুরাতন যে অ্যাসেটটা আছে তার যে পারচেজ ডেট বা তার ইয়ার অফ পারচেজ যেটা সেটাকে দিয়ে আমার স্টার্ট করতে হবে। তাহলে কি হবে, সবগুলো অ্যাসেটের আমার কি হবে, ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন হয়ে যাবে। ঠিক আছে, তো আমার এখানে তিনটা অ্যাসেট আছে, একটা ডেস্কটপ কম্পিউটার, একটা হচ্ছে ট্রাক, একটা হচ্ছে এয়ার কন্ডিশনার। এখানে সব থেকে পুরাতন অ্যাসেট কোনটা, ট্রাক, তাই না? 2015 সালে কিনা হয়েছে। এটা হচ্ছে ডেট অফ পারচেজ, এটা ইয়ার অফ পারচেজ, এটা ফিক্সড অ্যাসেট ক্যাটাগরি, এটা অরিজিনাল কস্ট, অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন, বুক ভ্যালু, ইফেক্টিভ লাইফ, স্যালভেজ ভ্যালু, ডিসপোজাল ডেট এবং ডিসপোজাল ভ্যালু। ওকে, তো সবার আগে আহ, আগে আমরা অ্যাসেট গুলাকে অ্যাড করে আসি, তাই তো? কোথা থেকে যাব, চার্ট অফ অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাব, সেখান থেকে অ্যাসেট। ওকে, তাহলে সবার আগে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো অ্যাড করে ফেলি দ্রুত। আমি দেখি চার্ট অফ অ্যাকাউন্ট আমার কত থেকে অ্যাভেলেবেল আছে, 653 থেকে। অ্যাড অ্যাকাউন্টে চলে যাব, ফিক্সড অ্যাসেট 653, এটা নাম দিব হচ্ছে, প্রথমটা কি, ট্রাক, নো ভ্যাট দিয়ে আমি এটাকে সেভ করে দেব। ভাই এটা আবার ডুবে যাবেন, জানো একটা কথা বলেন যে ওকে, তারপরে পরেরটা তাহলে করে ফেলি, ফিক্সড অ্যাসেটের আন্ডারে 654, এবার এটা করব হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন টার্ম, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন টার্ম, এটাকে নো ভ্যাট দিয়ে সেভ করে দিলাম। ওকে, এই যে টাক, তার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। ওকে, এরপরে আরেকটা অ্যাসেট অ্যাড করি, 655, আরেকটা অ্যাসেটের নাম কি, এটা হচ্ছে এয়ার কন্ডিশনার, তাই না? এয়ার কন্ডিশনার আগে দিয়ে নিই, নো ভ্যাট দিয়ে সেভ করে দিলাম। এরপরে ফিক্সড অ্যাসেটের নামে 656, এটা হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। কোথায় গেল? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এয়ার কন্ডিশনার, পেস্ট করে দিলাম। টেক্সটটা হবে হচ্ছে নো ভ্যাট দিয়ে সেভ করে দিলাম। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা কি, ডেস্কটপ কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার করে ফেলি, ফিক্সড অ্যাসেট 657 তো করছি, ডেস্কটপ কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার, টেক্সটটা হবে নো ভ্যাট দিয়ে সেভ করে দেব। 57, ফিক্সড অ্যাসেট 658, অ্যাকাউন্টেড ডেপ্রিসিয়েশন, ডেস্কটপ কম্পিউটার। এগুলো যদি অ্যাড করে না নিই পরে আবার এসে আমাকে অ্যাড করতে হবে। ওকে, তাহলে মোটামুটি আমার অ্যাসেট গুলা অ্যাড করা কমপ্লিট। এবার আমি একটু চেক করি আমার ডেপ্রিসিয়েশন নামে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিনা। ডেপ্রিসিয়েশন নামে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট চেক করে নিব। এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 416 অলরেডি ক্রিয়েট করা আছে। এবার আমরা ওই যে লস অর গেইন অন ডিসপোজাল নামে একটা অ্যাড করে ফেলি, অ্যাকাউন্ট টাইপে চলে যাই, ইনকামের আন্ডারে করা যায়, এক্সপেন্সের আন্ডারে করা যায়, আদার ইনকামের আন্ডারে চলে গেলাম, 250, এটা ইয়ে দিব হচ্ছে লস অর গেইন ডিসপোজাল
অফ ফিক্সড অ্যাসেট, লস অর গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট। ওকে, এটাকে আমরা দিব হচ্ছে নো ফ্যাট দিয়ে জাস্ট সেভ করে দেব। এরপরে আমার সবকিছু করা কমপ্লিট, এবার আমরা চলে যাব আমাদের ফিক্সড অ্যাসেটের কাজে, রাইট? তো সর্বপ্রথম আমাকে দেখতে হবে আমার ক্লায়েন্টের যতগুলো অ্যাসেট আছে সব থেকে পুরাতন ডেটের যে অ্যাসেটটা আছে সেই অ্যাসেটটাকে আগে আমরা ডেটটাকে দিতে হবে। তো স্টার্ট ডেট দেখেন, স্টার্ট ডেট দিলাম, সিলেক্ট করলাম, এখানে কি আসে 15 সাল আসে? হ্যাঁ, আসে না। কেন আসবে না? কারণ আমি তো স্টার্ট ডেট সিলেক্ট করে আসি নাই। এটা আমরা কোথা থেকে করতে পারবো? কনভার্সন ব্যালেন্স দিয়ে। কোথায় যাব? অ্যাকাউন্টিং এর আন্ডার অ্যাকাউন্ট সেটিংস, সেখান থেকে কনভার্সন ব্যালেন্স। আমি বলছিলাম কনভার্সন ব্যালেন্স হইতেছে ওয়ান কাইন্ড অফ, এই যে শো অল অ্যাকাউন্টসে চলে যাই, ট্রায়াল ব্যালেন্সের মতো। আপনার ওই ডেটের আগ পর্যন্ত আর কোনো ডাটা এই সফটওয়্যারে থাকবে না। এটা হচ্ছে আপনার ওপেনিং ব্যালেন্স দেওয়ার একটা মোক্ষম জায়গা, ঠিক আছে? আমরা যদি ব্যাংকের যে ব্যালেন্সটা, আমরা কিন্তু কি দিয়ে আসছি? রিসিভ মানি অথবা স্পেন্ড মানি ব্যবহার করে আসছি। আপনি চাইলে এখান থেকেও আপনি সেই হিসাবে ডেবিট ক্রেডিটটাকে হিসাব করে আপনি দিতে পারেন। ব্যাংক ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট করে দিতে পারেন। আর ক্রেডিট কার্ডের গুলা কি, আপনার ক্রেডিট কার্ড সেটাকে ক্রেডিট করে দিতে পারেন আর ক্যাপিটালটাকে ডেবিট করে করতে পারেন। এখন আসেন আমরা এটাকে সেট করব, কনভার্সন ডেটে চলে যাব। কনভার্সন ডেটে এপ্রিল 2015। আপনি যখন এপ্রিল 2015 দিবেন, এটাই আপনার এই অ্যাকাউন্টের জন্য সেট আপ হয়ে যাবে। এটাই হচ্ছে আপনার ওপেনিং ডেট। বুঝতে পারছি কথা? এর আগে যত ডাটা থাকবে সেটা ইরেজ হয়ে যাবে। জাস্ট সেভ করে দিলাম। এরপর আসেন অ্যাকাউন্টিং এর আন্ডারে আবার চলে যায় ফিক্সড অ্যাসেট প্যানেলে। এবার স্টার্ট ডেটে ক্লিক করি। এইবার দেখেন আসছে না সবগুলা? দেখছেন? এবার এপ্রিল 15। অবশ্যই বি কেয়ারফুল, এটা যাতে ভুল না হয়। হ্যাঁ, এই যে এপ্রিলের 15 তারিখ, আমি এটাকে সেভ করে দিলাম। এরপর আমার সামনে এটা কি হয়ে যাবে? একটা প্যানেল ওপেন হয়ে যাবে, ড্রাফট, রেজিস্টার্ড, সোল্ড অর ডিসপোজড। এটা হচ্ছে রান ডেপ্রিসিয়েশন, এটা হচ্ছে আপনার ভিডিও দেখার জন্য। আর এটা হচ্ছে নিউ অ্যাসেট, এটা হচ্ছে ইম্পোর্ট, এক্সপোর্ট এবং সেটিংস অপশন। তো আসেন আমরা নিউ অ্যাসেটে চলে যাই। নিউ অ্যাসেটে যাওয়ার পরে এক এক করে আগে আমরা সবগুলো অ্যাসেটকে কি করব? অ্যাড করে নিব এই অ্যাসেট প্যানেলে। এটা ফিক্সড অ্যাসেট নাম্বার 1। এটা পারচেজ ডেট, ট্রাকের পারচেজ ডেট কবে? 15, তাই না? এপ্রিল 15 1 তারিখ। পারচেজ প্রাইস কত? 20,000। 20,000। তারপরে অ্যাসেট টাইপ, এই যে প্লাস নিউতে গিয়ে অ্যাসেট টাইপে ক্লিক করেন। অ্যাসেট টাইপ কি? ট্রাক। অ্যাসেট অ্যাকাউন্ট, এই যে দেখছেন আসছে, কোন অ্যাসেট অ্যাকাউন্টে সেটা হিট করবে, কোন অ্যাকাউন্টে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে হিট করবে এবং কোন ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে সেটা হিট করবে, সেটা প্রত্যেকটা আপনাকে এখান থেকে বলে দিতে হবে। আপনি যদি ক্রিয়েট করে না নিয়ে আসতেন আপনাকে কিন্তু এখান থেকে ক্রিয়েট করতে বলতো। ডেপ্রিসিয়েশন মেথড অনেকগুলো আছে, রিডিউসিং, ফুল ডেপ্রিসিয়েশন, আমরা স্ট্রেট লাইন মেথড দিব, এভারেজিং মেথড, ফুল মান্থ, অ্যাকচুয়াল ডেজ। অ্যাকচুয়াল ডেজ হওয়া মানে প্রত্যেকটা দিনের সে হিসাব করবে। বুঝতে পারছি কথা? অ্যাকচুয়াল ডেজ, রেট থাকলে রেট, ইফেক্টিভ লাইফ থাকলে ইফেক্টিভ লাইফ। আমার এখানে কি দেওয়া আছে? ইফেক্টিভ লাইফ দেওয়া আছে 20 বছর। আমি এখান থেকে ইফেক্টিভ লাইফ দেব 20 ইয়ার্স, দিয়ে আমি এটাকে জাস্ট সেভ করে দিলাম। এই যে দেখেন আমার এখান থেকে কি হয়ে গেছে? অ্যাড হয়ে গেছে। তারপরে হচ্ছে ডেপ্রিসিয়েশন স্টার্ট ডেট, এগুলো সবগুলো আপনি একটু চেক করে নেবেন। যদি কোনো কিছু রেসিডুয়াল ভ্যালু বা ভগ্নাংশের মূল্য দেওয়া না থাকে তাহলে 0 ধরে জাস্ট এটাকে রেজিস্টার করে দেন। এই দেখেন একটা অ্যাসেট রেজিস্টার হয়ে গেছে। এরপর আসেন আবার একটা নতুন করে একটা অ্যাসেট অ্যাড করতে যাই। এটা কি? এয়ার কন্ডিশনার, তাই না? ওলট পালট অ্যাড করলে কোনো সমস্যা নাই। এয়ার কন্ডিশনার কয় তারিখে পারচেস করা হয়েছে? 2020, তাই না? এটা পারচেস প্রাইস ছিল হচ্ছে 7,000। ওকে, এরপর অ্যাসেট টাইপ, নিউ অ্যাসেট টাইপে চলে যাব, এয়ার কন্ডিশনার।
এয়ার কন্ডিশনার অ্যাসেট টাইপ, এই দেখেন এয়ার কন্ডিশনার অ্যাসেট টাইপ, তার অ্যাকাউন্টে ডেপ্রিসিয়েশন হিসাব করবো অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে, আর ডেপ্রিসিয়েশন হিসাব করব ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে। আর ডেপ্রিসিয়েশন মেথড হবে স্ট্রেট লাইন, অ্যাভারেজিং মেথড হবে অ্যাকচুয়াল ডেজ, ইফেক্টিভ লাইফ 14 বছর। অবশ্যই কেয়ারফুলি দেখে নিতে হবে 14 বছর। দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। আর রেসিডুয়াল ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য যদি কিছু না দেওয়া থাকে জাস্ট 0 দিব ফর সেফটি পারপাস। এরপর আসেন আবার নিউ অ্যাসেটে চলে আসব। এরপর লাস্ট অ্যাসেটটা কি আমার ডেস্কটপ কম্পিউটার। পারচেজ প্রাইস 12,000। অ্যাসেট টাইপ ক্লিক করব, নিউ অ্যাসেট টাইপ, ডেস্কটপ কম্পিউটার, এটার চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাসেট অ্যাকাউন্ট 57, অ্যাকাউন্ট ডেপ্রিস 658, আর ডেপ্রিসিয়েশন হবে 416। আর এটার মেথড হচ্ছে স্টেট লাইন, অ্যাভারেজিং মেথড, অ্যাকচুয়াল ডেজ, ইফেক্টিভ লাইফ। যদি পার্সেন্টেজ থাকে পার্সেন্টেজ দিবেন, 12 বছর, 12 ইয়ার্স। সেভ করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে রেসিডুয়াল ভ্যালু কিছু নাই আমার, এখানে স্টেটমেন্টে সেলভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু জাস্ট রেজিস্টার করে দিলাম। মানে সবগুলো অ্যাসেটকে আগে আপনাকে রেজিস্টার করতে হবে, ইটস এ ম্যান্ডেটরি। ঠিক আছে, এখন আমি তো একটা একটা ম্যানুয়ালি অ্যাড করে দেখালাম। আপনারা চাইলে এই যেখান থেকে ইম্পোর্টে গিয়ে সবগুলোকে প্রত্যেকটা সুন্দরভাবে বুঝে বুঝে একবার ইম্পোর্ট করবেন। ঠিক আছে, আমি মনে করি ম্যানুয়ালি করাটা বেটার। সব মানে ইয়ে করে নিতে হবে, মানে কি মানে ডেপ্রিসিয়েশন আসতেছে সামনে। এরপরে সবগুলো অ্যাসেট যখন আমরা অ্যাড করে ফেলছি, আমাদের সবগুলো অ্যাসেটকে একসাথে আমাদের ডেপ্রিসিয়েশন, এখানে সিস্টেমটা একটু চেঞ্জ। এই যে দেখেন রান ডেপ্রিসিয়েশনে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এপ্রিল 1, 2015 তো আমার এটা স্টার্টিং ডেট, তাই না? এবার আপনি প্রতি মাসের বের করতে পারেন, যে কয় মাসের চান সেই কয় মাসের আপনি ইন্ডিভিজুয়াল বের করতে পারেন। ধরে নিচ্ছি আমি 1 বছর করে বের করবো, কেমন? এই যে 31 মার্চ 2016, এই দেখেন ওই সময়ে আমার যে অ্যাসেটটা ছিল ওই অ্যাসেটের ভ্যালু এখানে দেখাচ্ছে। বুঝতে পারছি? কনফার্ম। তারপরে আবার রান ডেপ্রিসিয়েশনে যাব, দেখেন আবার রান ডেপ্রিসিয়েশনে চলে যাব। ধরেন 2016 থেকে আমি আবার 1 বছর করে হিসাব করি, আপনার মাসেও হিসাব করতে পারেন। 17 মার্চ আবার রান ডেপ্রিসিয়েশন চলে যাই, দেখেন এটা লক হয়ে যায় এপ্রিল 17, 2018। মানে ওই সময় যতগুলো অ্যাসেট থাকবে আপনি যা যা ইনফরমেশন দিচ্ছেন তার উপর ভিত্তি করে সেই অ্যাসেটের ডেপ্রিসিয়েশন সে বের করে ফেলতেছে। এই দেখেন, ঠিক আছে? 18 আবার রান ডেপ্রিসিয়েশনে চলে গেলাম, এখান থেকে 31 মার্চ 2019, দেখেন একটাই অ্যাসেট আছে, একটা অ্যাসেট, হ্যাঁ 31 মার্চ 2020, একটাই অ্যাসেট আছে, একটা। আবার রান ডেপ্রিসিয়েশনে চলে যাই, মানে আপনার কষ্ট করে বসে থেকে ক্যালকুলেশন করে বের করার প্রয়োজন নাই। এই দেখেন 31 মার্চ 2021, এই যে ওই সময় দুইটা অ্যাসেট ছিল, দুইটা অ্যাসেটের ভ্যালু অনুযায়ী সে ক্যালকুলেশন করে নিচ্ছে। কনফার্ম। ওকে, আমি কত পর্যন্ত থামবো? 23 পর্যন্ত, না? ওকে ফাইন। আবার রান ডেপ্রিসিয়েশনে চলে যাই 21 থেকে, এই দেখেন তিনটা অ্যাসেট চলে আসছে না? 22 সাল পর্যন্ত, 22 মার্চ। আবার রান ডেপ্রিসিয়েশনে চলে যাব, আবার এখান থেকে 23 মার্চ পর্যন্ত, এই যে তিনটা অ্যাসেট, তিনটা অ্যাসেটের ডেপ্রিসিয়েশন। আচ্ছা, আমাকে ডিসপোজাল, আমি একটা ডিসপোজাল করে দেখাচ্ছি, বাকিগুলো আপনার ডিসপোজাল করে নিবেন, কেমন? 10 মানে অক্টোবরের 1 তারিখে করবো, তাই না? আবার আনডেপ্রিসিয়েশনে চলে যাব, তাহলে সেপ্টেম্বর পর্যন্ত নিব, তাই তো? সেপ্টেম্বর 30 তারিখ পর্যন্ত, এই সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত আমরা ডেপ্রিসিয়েশন হিসাব করে ফেললাম। এইবার আসেন রেজিস্টারের মধ্যে ক্লিক করেন, দেখেন আপনার অ্যাসেটটা নাম, অ্যাসেটের নাম্বার, অ্যাসেট টাইপ, পারচেজ ডেট, পারচেজ প্রাইস, এই যে দেখেন বুক ভ্যালু। বুক ভ্যালু কিভাবে পায়? কস্ট মাইনাস, হ্যাঁ, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। বুক ভ্যালু মানে কাগজে কলমে আছে কত। আপনি একটা ক্লিক করেন, এই যে ট্র্যাকে ক্লিক করেন, ক্লিক করলে বুঝতে পারবেন। এই যে দেখেন তার কস্টিং প্রাইস কত ছিল, তার ভ্যালু কত ছিল, তার অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন এবং ইয়ার টু ডেট ডেপ্রিসিয়েশন কত, সম্পূর্ণ জিনিস আপনার এখান থেকে দেওয়া আছে। এখন আপনি চাচ্ছেন ডিসপোজাল, এই যে দেখেন নিচে হিস্ট্রিতে ক্লিক করেন, এই যে আপনি কতগুলো ডেপ্রিসিয়েশনের জার্নাল দিয়েছেন সবগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন, এই যে জার্নাল, কেমন? এবার আসেন আমি এটাকে ডিসপোজ করতে যাই,
ডিসপোজ অপশনে চলে যাব। ডিসপোজ করতে চাই হচ্ছে অক্টোবর 2023, তাই না? 1 তারিখ। এই যে অক্টোবর 2023-এর 1 তারিখ। সেলস প্রসিড মানে আপনি কত টাকা দিয়ে সেল করতে চান বা ডিসপোজাল করতে চান, কত এখানে 8,000 না? 8,000, ঠিক আছে। এরপর আসেন সেলস প্রসিড অ্যাকাউন্ট। নরমালি কি হয়, আমরা যদি ডিসপোজাল করি সেই টাকাটা এসে কি হয়, আমার ব্যাংকে এসে, ব্যাংকে আসার কথা না, কিন্তু এখানে শুভঙ্করে ফাঁকি আছে যে এখানে কোনো ব্যাংক দেয় নাই। দেখেন, আমি অ্যাসেট পাশে চলে যাই, এখানে একটু চেক করেন কোনো ব্যাংক খুঁজে পান কিনা, একটু মনোযোগ দিয়ে দেখেন এখানে কোনো ব্যাংক আছে কিনা। অ্যাসেট প্যানেলে আছে, এগুলো তো লাইবিলিটি, এটা তো ইকুইটি পার্ট। তাহলে হ্যাঁ, ক্যাশ ক্যাশ এখন এটার জন্য ক্যাশ বলতে কোনো শব্দ নেই ভাই, ব্যাংক, কারণ বাইরের দেশে সব হিসাব হয় ব্যাংকের। তো এখন এইখানে আপনার একটা কাজ করতে পারেন যে আপনি যে কোনো একটা হোল্ডিং অ্যাকাউন্ট রাখতে পারেন। হোল্ডিং অ্যাকাউন্ট মানে টাকাটা আপাতত পক্ষে এক জায়গায় হোল্ড করে রাখবেন, পরবর্তীতে এই টাকাকে নিয়ে ব্যাংকে এনে ঢুকাবেন। আমি কি কথা বুঝাইতে পারছি? মানে এই টাকাটাকে আপনি হোল্ড করে রাখবেন, যে কোনো একটা হোল্ডিং অ্যাকাউন্ট আপনি বানায় নিতে পারেন, অথবা যে কোনো একটা অ্যাকাউন্ট আপনার ইচ্ছা মতো আপনি রাখলেন, পরে সেইখান থেকে আপনি ট্রান্সফার করে নিয়ে যাবেন। ধরেন আমি এই যে লস অর গেইন অন ডিসপোজাল যে অ্যাকাউন্ট আছে না, আমি এটাকে আমার হোল্ডিং অ্যাকাউন্ট ব্যবহার করতে পারি, আপনারা আপনাদের মতো ব্যবহার করতে পারেন। তারপরে এইখানে অনেকে ফাঁকিবাজি করে, নো ডেপ্রিসিয়েশন দেয়। তাহলে কি হয় জানেন, নো ডেপ্রিসিয়েশন দিলে কিন্তু এখানে ভুল হবে। আমরা 30 তারিখ পর্যন্ত দিছি না, আমরা অক্টোবরে 1 তারিখে তো করতেছি ডিসপোজাল, তাহলে ওই একদিনের আমার কি হিসাব করতে হবে না? একদিনের হিসাব করতে হবে কিনা, যে আমার কতটুকু ওই একদিনের জন্য কতটুকু আমার ডেপ্রিসিয়েশন হয়েছে। তো অনেকে এটা কাজ ঝামেলার মুক্ত থাকার জন্য নো ডেপ্রিসিয়েশন দেয়, কিন্তু আপনার দিবেন অল ডেপ্রিসিয়েশন আপ টেন ইনক্লুডিং, সেম ডেটটাই যাবে অক্টোবর 2023। এরপরে শো সামারি, এই যে এখানে ভালো করে দেখেন, এটার কস্টিং প্রাইস কত, 20,000, মানে আপনার এই অ্যাসেটের কস্টিং প্রাইস 20,000, তার এখন বর্তমানে ডেপ্রিসিয়েশন আছে কত, 8,500, আর ডেপ্রিসিয়েশন ওই একদিনের জন্য 2.73। এই যে দেখছেন, যদি আপনি ওই ডেটটা নো ডেপ্রিসিয়েশন দিতেন এখানে, তাহলে কি আপনার এই 2.73 হিসাবে আসতো? আসতো না। ঠিক আছে, তো এই কাজ করা যাবে না। তারপর সেলস প্রসিড, মানে আপনি 8,000 টাকা দিয়ে ডিসপোজাল করতেছেন, তাহলে আপনার এক্স্যাক্টলি লসে কত দেখাবে, 3,497.27 জিবিপি। এরপর আসেন আমরা রিভিউ জার্নালে চলে যাই। এই যে দেখেন, এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে দেখেন, আমরা জার্নালে কি শিখে আসছি বলেন তো? ডিসপোজালে জার্নাল কি বলেন? ব্যাংক ডেবিট ব্যাংক ডেবিট, রাইট। এখন ব্যাংক ডেবিট কত টাকা, 8,000 টাকা না? 8,000 টাকা কি আমার আসবে তো ডিসপোজাল করলে? এই যে দেখেন, এটাকে আমি হোল্ডিং অ্যাকাউন্ট হিসেবে রাখছি, আবার যাতে ভুল না হয় যে স্যার এটা আবার কি হিসেবে রাখছেন, এটা হচ্ছে আমার হোল্ডিং অ্যাকাউন্ট। হোল্ডিং অ্যাকাউন্ট হিসেবে আমি এটাকে ট্রিট করলাম, বুঝতে পারছি কথা? এটা আমার হোল্ডিং অ্যাকাউন্ট হিসেবে ট্রিট হবে। এই যে এটা হচ্ছে আমার হোল্ডিং অ্যাকাউন্ট। তারপরে কি, ব্যাংক ডেবিট করলাম, ওকে ফাইন। তারপরে কি হয় বলেন, তার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি হয়ে যায়, ডেবিট হয়ে যায়, এই যে ডেবিট করলাম। তারপরে কি, যদি লস হয় ডেবিট হবে, এই যে লস অফ ডিসপোজাল, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল লস। এটা কি আমার অ্যাকচুয়াল লস কত হয়েছে, অ্যাকচুয়াল লস, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল লস। এটা কি আমার অ্যাকচুয়াল লস। দেখেন আপনাদের সুবিধার্থে আমি লিখে দেখালাম, এটা কি আমার অ্যাকচুয়াল লস। আর যে অ্যাসেটটা কিনছি সেই অ্যাসেটটা কি হয়ে যায়, ক্রেডিট হয়ে যায়। বুঝতে পারছি, এটা হচ্ছে কি আমার টোটাল জার্নাল। তো আসেন অ্যাকচুয়াল লসটা কি, লস অ্যাকাউন্টে পাঠাইতে হবে না? এখানে সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে, লস অর গেইন অর ডিসপোজাল। অনেকে কিন্তু কনফিউজড হয়ে যেতে পারে, এই জন্য লিখে দেখাইছি 8,000 টাকা আমার যাবে হচ্ছে পরবর্তীতে আমার ব্যাংকে এসে ইন হবে,
রিসিভ মানি দিয়ে আমাকে নিয়ে আসতে হবে। দিয়ে আমি এখন টোটাল পোস্টিং করব। এখন সেটা চলে যাবে সোল্ড অ্যান্ড ডিসপোজড। এখন আমি এক কাজ করব, দেখেন আমি রিপোর্টে চলে যাই, আমি একটা রিপোর্ট দেখব। আমি রিপোর্টটা দেখব, ট্রানজেকশন, অ্যাকাউন্ট ট্রানজেকশন চলে যাব। এখানে লস অর গেইন অন ডিসপোজাল, এপ্রিল 2015, 1 তারিখ থেকে। দেখেন লস অর গেইন অন ডিসপোজাল এখন কত টাকা দেখাচ্ছে? 11,497.27। কেন দেখাচ্ছে? ওই যে 8,000 টাকা আমি হোল্ড করে রাখছি, এখন এই টাকা কি এক্স্যাক্টলি এখানে থাকার জিনিস না, এটা কোথায় যাবে? আমার ব্যাংকে যাবে। তো ব্যাংকে আমি কি করব? এখন ব্যাংকে সেটাকে আমি রিসিভ মানি ব্যবহার করে নিয়ে চলে যাব। তো চলে আসবো এখান থেকে রিসিভ মানি। রিসিভ মানিকে আমি যে কোনো একটা ব্যাংক সিলেক্ট করতে পারি, র্যান্ডমলি সিলেক্ট করে এখান থেকে দিলাম, এটা ধরলাম মালিকে নিয়ে আসছে। 2023-এর 10 তারিখে দিলাম, এটা দিলাম। ডেসক্রিপশন দিব সেলস প্রসিড অ্যামাউন্ট অন ট্রাক। ঠিক আছে, কোয়ান্টিটি হবে হচ্ছে 1, আর ইন প্রাইস হবে কত? 8,000। আর অ্যাকাউন্টটা কোনটা হবে? ওই যে লস অর গেইন অন ডিসপোজাল, তাই না? ওই অ্যাকাউন্টটা কি হয়ে যাবে? কেট হয়ে গিয়ে আমার ওটা কি, ওই শুধুমাত্র লসের অ্যামাউন্টটা থাকবে। এই যে এবার আমি আবার ওই রিপোর্ট সেকশনে আসি, আবার আরেকবার একটু আপডেট দিই। দেখেন এই যে এখন ব্যালেন্স কত দেখাচ্ছে? টোটাল 8,000 দেখাচ্ছে না? দেখেন তো ভালো করে খেয়াল করেন, এখানে কি ডিসপোজাল একটা ছিল 8,000, তারপরে আরো আরেকটা ডিসপোজাল ওই যে অ্যামাউন্ট 3,497.27। এরপরে কি রিসিভ মানি দিয়ে সেটা ক্রেডিট হয়ে গেছে কত? 8,000। বুঝতে পারছি? তাহলে এখন ব্যালেন্স আছে কত? এই যে ব্যালেন্স, রানিং ব্যালেন্স 3,497.27। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল লস। ঠিক আছে, এইভাবে করে তাহলে প্রসেসটা আমি আরেকবার বলি। জেরোর ক্ষেত্রে সর্বপ্রথম আপনার কনভার্সন ডেট ফিক্সড করতে হবে সব থেকে পুরাতন অ্যাসেটের। ঠিক আছে, পুরাতন অ্যাসেটের। তারপরে সবগুলো অ্যাসেটকে পর্যায়ক্রমে যোগ করে নিতে হবে বা অ্যাড করে নিতে হবে আপনার জেরোতে। অ্যাড করার পরে তারপরে সবগুলা ইনফরমেশন সঠিকভাবে দেওয়ার পরে আপনাকে ডেপ্রিসিয়েশনটাকে রান করতে হবে। ঠিক আছে, আর ডিসপোজাল যদি করে থাকেন তাহলে একটা হোল্ডিং অ্যাকাউন্ট করে নিতে পারেন, অথবা যে কোনো একটা অ্যাকাউন্টকে আপনি ব্যবহার করতে পারেন হোল্ডিং অ্যাকাউন্ট হিসেবে। ঠিক আছে, তারপরে সেই অ্যাকাউন্ট, সেই টাকাটা আপনি ব্যাংকে ট্রান্সফার করুন। এখন ধরেন অনেক সময় আপনার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনে তো ভুল হয়ে যেতে পারে, হতে পারে না? এই দেখেন রেজিস্টার অ্যাসেট এখন আছে 2টা, আর ডিসপোজাল কটা? একটা। ঠিক আছে, এই যে 8,000 ডিসপোজাল। এখন কোনো কারণে যদি আপনি ডিসপোজাল ক্যান্সেল করতে চান, এটাকে সিলেক্ট করেন, করে এই যে আনডু ডিসপোজাল করেন, তাহলে আবার সেটা ফেরত আসবে। এই যে দেখেন ভ্যালু কি নীল হয়ে গেছে না? কারণ এটা কি এখন আমার কাছে আর নাই। এখন কোনো কারণে আপনার ডেপ্রিসিয়েশন একটা সময় ভুল হয়ে গেছে, তাহলে কি করবেন? এই যে রান ডেপ্রিসিয়েশনে চলে যান, উপরে একটা অপশন আছে রোল ব্যাক ডেপ্রিসিয়েশন। এইখানে রোল ব্যাক টু, ধরেন আমি দিলাম হচ্ছে নভেম্বর 1, 2020। If you continue, the following will happen: all depreciation in the rollback period will be reversed. মানে ওই সময় পর্যন্ত আপনার যতগুলা ডেপ্রিসিয়েশন এন্ট্রি দিছেন সেগুলো রিভার্স হয়ে যাবে, মানে সোজা বাংলা ভাষায় সেটা ক্যান্সেল হয়ে যাবে। বুঝতে পারছি? সেখানে যদি 5টা অ্যাসেটেরও থাকে 5টাই ক্যান্সেল হয়ে যাবে, মানে আপনি ইন্ডিভিজুয়াল ঠিক করার সুযোগ পাবেন না। আর এরপর নিচে বলছে এনি রেজিস্টার্ড অ্যাসেট উইল রিমেন রেজিস্টার্ড, ডিসপোজাল অ্যাসেট উইল রিমেন ডিসপোজড, এনি ডিলেটেড অ্যাসেট উইল রিমেন ডিলেট। মানে বাকি সবগুলাতে আনচেঞ্জ থাকবে, শুধুমাত্র আপনার রোল ব্যাক পিরিয়ডে যে ডেপ্রিসিয়েশনটা আছে, ডেপ্রিসিয়েশন আপনি দিছেন, সেই ডেপ্রিসিয়েশন গুলা ক্যান্সেল হয়ে যাবে।
হোপফুলি আমি বুঝাতে পারছি। তো অ্যাসেটে সবগুলাকে করে ফাইল অনুযায়ী আপনারা অ্যাসাইনমেন্টে সাবমিট করে দেবেন। ঠিক আছে?